আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, গত ক্লাসটা সবাই দেখছিলেন অন পেজ এসইও নিয়ে। এন্ড হচ্ছে আমাদের যে কন্টেন্ট রাইটিং সিস্টেমটা আপনাদের বলে দিছি, এইটা নিয়ে কার কার প্রবলেম আছে এখন পর্যন্ত বলেন। আচ্ছা, আচ্ছা, কিছু প্রবলেম থাকলে সাপোর্ট ক্লাসে আসেন না কেন? আপনারা কই থাকেন? সাপোর্ট ক্লাস 7টা থেকে এতদিন পর পর হচ্ছে একটা করে ক্লাস, আর মাঝখানে তো অনেকদিন সাপোর্ট ক্লাস থাকে। প্রবলেম গুলো সলভ করার জন্য সাপোর্ট ক্লাসে আসা যায় না? ওকে, যাই হোক, আমরা আজকে আমরা দেখব, আজকের ক্লাসে আমরা দেখব, আমরা কিওয়ার্ড রিসার্চ দেখছি, অ্যান্ড অন পেজ এসইও দেখছি। তারপর আমরা কি দেখছি? কন্টেন্ট আইডিয়া দেখছি। দেন আজকের ক্লাসে আমরা টেকনিক্যাল এসইও সম্পর্কে জানবো। বোঝা গেছে টেকনিক্যাল এসইও সম্পর্কে। টেকনিক্যাল এসইওটা কি অ্যান্ড কিভাবে এটা কাজ করে, আজকের ক্লাসে আমরা এইটা আসলে স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করব। ওকে, ওকে, আচ্ছা, আমার কথা সবাই ভালোভাবে শুনতেছেন? কাইন্ডলি একটু কনফার্ম করবেন। আমার কথা কি ভালোভাবে শুনতেছেন, ক্লিয়ারলি শুনতেছেন? আচ্ছা, ধন্যবাদ। তো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইওটা কি। দেখেন, একটা ওয়েবসাইটের টেকনিক্যাল এসইওটা কি, প্রথমে তো যদি আমরা বলি যে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, আমাদের এই কাজগুলো খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ধাপে ধাপে কাজ। আমি যেভাবে আপনাদের দেখাইতেছি, যেভাবে শেখাইতেছি, একটা প্রজেক্টের জন্য আমাদের এই সেম ভাবে সেম ওয়েতে কাজগুলো করতে হয়, কাজগুলো করতে হবে। তো টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইও আমরা ওয়েবসাইটের ভিতরে যত কিছু করি, আমাদের কন্টেন্ট অপটিমাইজেশন বলেন, ইমেজ অপটিমাইজেশন বলেন, আরো আদার যত কিছু আছে, এগুলো সব একত্রিত বলা হয় অন পেজ এসইও। অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ, এটা তো এইগুলো দিয়ে এটা যদিও এক্সটার্নাল একটা কাজ, বাট এইটা আসলে মূলত
অ্যাপ্লাই করা হয় ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করার জন্যই, তাই না? ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়। তো টেকনিক্যাল এসইও is the process of ensuring that a website meets the technical requirements of modern search engine with the goal of improve organic ranking। টেকনিক্যাল এসইওটা হচ্ছে আধুনিক সার্চ ইঞ্জিনের জন্য এইটা একটা রিকোয়ারমেন্টস, যেটা যেটার মাধ্যমে আমরা ইমপ্রুভ করতে পারি অর্গানিক র্যাঙ্কিংটা। আমাদের এসইও এক্সপার্টদের মূল কাজ কি বলতে পারবেন? একদম মেইন কাজটা কি, কেন ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করবে, কে কে বলতে পারবেন বলেন তো? ভাই সাউন্ড বেশি? ওরে বাবা, সাউন্ড কম থাকলেও প্রবলেম, সাউন্ড বেশি থাকলেও প্রবলেম। ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য, অর্থাৎ অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য, তাই না? তো দেখেন, অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য আমাদেরকে কি কি কাজ করতে হবে। আপনারা যে ফ্রি ওয়েবসাইট করছেন, ফার্স্ট ট্রাফিক আপনাকে কখন খুঁজে পাবে? ট্রাফিক বলতে কারা, ট্রাফিক কি, ট্রাফিক হচ্ছে ভিজিটর, গুগলে যারা সার্চ করে, তাই না? সার্চ ইঞ্জিনে যারা, গুগলে কি করে, গুগলে যারা সার্চ করে, বাট সার্চ করার পর আপনার ওয়েবসাইট গুলো তারা খুঁজে পায়, তাই না? সার্চ করার পর আপনার ওয়েবসাইট গুলো খুঁজে পায়, বাট এইটা কখন খুঁজে পাবে বলেন তো? এটা কখন খুঁজে পাবে? ওয়েবসাইটটা যে খুঁজে পাবে, ওয়েবসাইটটা যে আসে কখন থাকবে, আপনার ওয়েবসাইটটা যদি গুগলে থাকে তাইলে কিন্তু খুঁজে পাবে, তাই না? সার্চ করে তখনই পাবে যখন আপনার ওয়েবসাইটটা গুগলে থাকবে। গুগলে না থাকলে কি আপনার ওয়েবসাইটটা পাবে? আর যদি নাই পায় তাহলে কি কোনো ধরনের ট্রাফিক যাবে বলতে পারবেন? বিষয়গুলো কি বুঝতেছেন? তার মানে কি, আপনার ওয়েবসাইট আপনার ওয়েবসাইট নাই, আপনার ওয়েবসাইট নাই, আপনার ওয়েবসাইট নাই, তাহলে আপনাকে কিভাবে খুঁজে পাওয়া পসিবল? কিভাবে খুঁজে পাওয়া পসিবল? খুঁজে পাবে না, কারণ আপনার ওয়েবসাইটটা গুগলে নাই, সার্চ করে পাচ্ছে না। এখন বলেন তো, আপনারা যারা ফ্রি ওয়েবসাইট মেক করছেন, আপনারা যারা ফ্রি ওয়েবসাইটটা তৈরি করছেন, আপনার ওয়েবসাইটটা গুগলে আছে কি নাই? আছে? মিশ্র প্রতিক্রিয়া, তাই না? 50-50, আছে নাই, আছে নাই, আছে নাই। একদম 50-50 বলছেন, কেউ আছে কেউ নাই, তার মানে সঠিক অ্যান্সারটা জানি না। তার মানে সত্যিকার অর্থে আমাদের যে ওয়েবসাইটটা আমরা মেক করছি, এইটা গুগলে নাই, এইটা গুগলে নাই, কারণ আমরা তো গুগলকে জানাই নাই। আপনি কি গুগলকে বলছেন যে আমার ওয়েবসাইট আছে? আমরা গুগলকে বলি নাই। গুগলকে না বললে গুগল কিভাবে জানবে যে আপনার ওয়েবসাইটটা আছে? গুগলকে বলতে হবে না? তো দেখেন, ইউ ক্যান ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট সাইট উইথ দ্য বেস্ট কন্টেন্ট। আপনার একটা বেস্ট একটা সাইট আছে যেখানে বেস্ট কন্টেন্ট আছে, আপনার অনেক সুন্দর ওয়েবসাইট আছে, বাট ইওর ইফ ইওর টেকনিক্যাল এসইও ইজ মিসড আপ, যদি আপনার টেকনিক্যাল এসইওটা মিস থাকে, দেন ইউ আর নট গোয়িং টু র্যাঙ্ক, তুমি র্যাঙ্কিং এ যেতে পারবা না। সো টেকনিক্যাল এসইওটা এতটাই ইম্পর্টেন্ট যে একটা গাড়ির সাথে যদি আপনি তুলনা করেন, একটা গাড়ির সাথে যদি তুলনা করেন, যে এই গাড়ির সাথে যদি তুলনা করেন, তাহলে আপনি দেখবেন যে এই গাড়ির ভিতরে যতটুকু অংশ আছে, এইটা আসলে সৌন্দর্যটা কিসের উপর ডিপেন্ড করে? আপনি গাড়িটা কিভাবে সাজাবেন, গাড়ির সিটটা কোথায় থাকবে, সিট বেল্টটা কোথায় থাকবে, সবকিছু, এগুলোকে কি বলা হয়? এগুলো এই যে সাজালো গোছালো, অ্যান্ড হচ্ছে এর বিল্ড বিল্ড কোয়ালিটিটা,
এইটা আসলে অন পেজের উপর ডিপেন্ড করতে পারেন, আপনি যদি এসিওর সাথে তুলনা করেন, এইটা অন পেজের সাথে তুলনা করতে পারেন। অ্যান্ড গাড়ির বাহিরে যত অংশ, রাস্তা থেকে শুরু করে যা যা আছে, এগুলো আমরা এসিও তে অফ পেজ বলি। এটা আমরা নেক্সট পরের ধাপে জানবো, অফ পেজ এসিও বলি। এন্ড গাড়ির ইঞ্জিনটা কি? ইঞ্জিন ছাড়া গাড়ি কখনো চলতে পারে? একটা সুন্দর গাড়ি আছে, সুন্দর সবকিছু আছে, বাট গাড়ির ইঞ্জিন নাই, তাহলে কি হবে? গাড়ি চলবে? তাহলে গাড়ি চলার কোনো ওয়ে নাই, তাই না? চলবে না। সো ইঞ্জিনে ডিস্টার্ব, প্রবলেম না? যত সুন্দর গাড়ি থাকুক না কেন, গাড়ির মূল অংশটা কি? ইঞ্জিন। এই ইঞ্জিনটাই যদি না থাকে, গাড়িটা অচল, গাড়িটার কোনো মূল্য থাকবে না। সো এই জিনিসটা মনে রাখতে হবে যে টেকনিক্যাল এসিওটা একটা ওয়েবসাইটের ইঞ্জিনের মতো কাজ করে, গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে। যদি টেকনিক্যাল এসিও ইজ মিসড আপ, ইউ আর নট গোয়িং টু র্যাঙ্ক, কারণ আপনার ওয়েবসাইট গুগলে শো করবে না, আপনার ওয়েবসাইটে কেউ প্রবেশ করতে পারবে না। বুঝছেন সবাই এইটুকু? এইটুকু কথা সবাই বুঝছেন? ওকে, তারপর দেখেন, এট দ্য মোস্ট বেসিক লেভেল, গুগল অ্যান্ড আদার সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কিন্তু সব আলাদা আলাদা থাকে। আর একটু ক্লিয়ার করলে ভালো হয়, আমি কিন্তু সব আলাদা আলাদা ভাবে ক্লিয়ার করি আপনাদের বোঝার সাথে। যে ক্লাস একদিনে নেওয়া পসিবল, ওই ক্লাসটা আমি 2-3 দিনে নেই। সব আলাদা আলাদা ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করি, যেন যারা বেসিক আছে তারাও বুঝতে পারে, যারা অ্যাডভান্সড আছে তারা তো বুঝবে। এখানে যদি আপনি দেখেন যে আমাদের এই জায়গাতে at the most basic level, Google and other search engine needs to able to find, crawling, rendering and indexing the page on your website. এই বেসিক লেভেলে আমাদের কি কি আছে? গুগলে আসলে কিভাবে যায়? প্রথমে হচ্ছে ফাইন্ড, ফার্স্ট যেটা সেটা হচ্ছে ফাইন্ড, সেকেন্ড যেটা সেটা হচ্ছে ক্রলিং, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইন্ডেক্সিং। একটা ওয়েবসাইট গুগলে তিনটা তিনটা দুইটা ধাপ পার হয়ে তিনটা ধাপে গিয়ে এইটা গুগলে শো করে, বুঝছেন? এইটা গুগলে শো করে। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে ফাইন্ডিং, সেকেন্ড যেটা ক্রলিং, থার্ড সেটা সেটা হচ্ছে ইন্ডেক্সিং। প্রথমটা হচ্ছে ফাইন্ডিং। আপনি গুগলকে জানাবেন যে আমার একটা ওয়েবসাইট আছে। আপনি গুগলকে ফার্স্ট কি করবেন? জানাবেন যে আমার একটা ওয়েবসাইট আছে। যখন আপনি গুগলকে জানাবেন, গুগল কি করবে? আপনার ওয়েবসাইটটা খুঁজবে। আর এইটাই হচ্ছে গুগলে যাওয়ার প্রথম ধাপ, ফার্স্ট ধাপ। এটা সবাই বুঝছেন? যখন আপনি গুগলকে জানাবেন, গুগল কি করবে? আপনার ওয়েবসাইটটা খুঁজবে, যেটাকে বলা হয় ফাইন্ডিং। এন্ড এই ফাইন্ডটা হচ্ছে গুগলের, ওই গুগলে যাওয়ার জন্য প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে ক্রলিং। যখন আপনার ওয়েবসাইটটা খুঁজে পেল, খুঁজে পাওয়ার পর আপনার ওয়েবসাইটের গুগলের কি বট, বট বলতে গুগলের রোবট, রোবট প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা জায়গায় গিয়ে কি দেখবে? আপনার ওয়েবসাইটটা দেখবে। সবকিছু যদি গুগলের কাছে পারফেক্ট মনে হয়, লাস্ট ধাপে চলে যাবে, সেটা হচ্ছে থার্ড থার্ড সেশনে চলে যাবে, তৃতীয় নাম্বার ধাপে, যেটাকে বলা ইন্ডেক্স। যখন গুগল তার ইন্ডেক্স করবে, ইন্ডেক্স বলতে গুগল তার ডাটাবেজে নিয়ে যাবে, গুগল তার ডাটাবেজে নিয়ে যাবে, সার্চ কনসোলে নিয়ে যাবে। যখন ডাটাবেজে নিয়ে যাবে, সার্চ কনসোলে নিয়ে যাবে, তখন আপনার ওয়েবসাইটটা গুগলে শো করবে। তখন আপনি ওয়েবসাইটটা যখন সার্চ করবেন তখন পাওয়া যাবে। তার মানে তিনটা ধাপ না? ফাইন্ডিং, ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। বোঝা গেছে? ফাইন্ডিং, ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং, এই তিনটা ধাপ পার হয়ে আপনাকে
গুগলে যেতে হবে। ওকে, তো এই তিনটা ধাপে আমরা কিভাবে করব, এটা তো আমাদের জানতে হবে যে আমরা এই তিনটা ধাপ কিভাবে আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা যাব। প্রথম নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, রোবটকে আমাদের প্রথমে কি করতে হবে বলেন তো? আমাদের ফার্স্ট নাম্বার যেটা, আমাদের রোবটকে কি করতে হবে, আমি কি বলছি, রোবটকে কি করতে হবে? ফাইন্ডিং। অ্যান্ড ফাইন্ডিং এর আগে আমি একটা কথা বলছি, ফাইন্ডিং কখন হবে, যে আপনি কি করবেন, কখন ফাইন্ডিং হবে, রোবটকে জানাতে হবে, রাইট? তার মানে কি, রোবটকে আপনি কিভাবে জানাবেন? রোবটকে আপনি বলতে পারবেন না যে আমার এই ওয়েবসাইটটা আছে তুমি দেখো। রোবটকে আপনি সরাসরি কি করতে পারবেন না, কমান্ড করতে পারবেন না, আপনি চিৎকার করে বলতে পারবেন না। সো এই রোবটকে রোবটের ভাষায় বলতে হবে। রোবটকে রোবটের ভাষায় বলতে হবে। এখন রোবটের ভাষা কোনটা? রোবটস এটা ওয়েবসাইটকে যখন আমরা গুগলে নিয়ে যাব রোবটকে বোঝানোর জন্য, এটাকে বলা হয় robots.txt। এটাকে বলা হয় কি, এই এটাকে বলা হয় robots.txt। আমরা কিসের মাধ্যমে রোবটকে জানাবো, গুগলের রোবটকে জানাবো robots.txt। এগুলো ফাইল সম্পর্কে আমরা তো নেক্সটে জানবো। robot.txt, এইটার মাধ্যমে আমরা গুগলকে জানাবো যে আমার ওয়েবসাইট আছে। দেন গুগল কি করবে, গুগল তোমার ওয়েবসাইটটা খুঁজে বের করবে। অ্যান্ড দেখেন, দ্বিতীয় নম্বরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সাইট ম্যাপ। হোয়াট মিনস সাইট ম্যাপ, হাউ ডাস ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে? সাইট ম্যাপটা যদি আমি সহজভাবে আপনাদের বোঝাতে যাই, সাইট ম্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটের ম্যাপ তৈরি করে দেওয়া। এইটা রোবটের জানাটা, রোবটের সার্চ কনসোলে নিয়ে যেতে সহজ হয়, মিসড হয় না। দেখেন, আপনি যখন একটা বড় শপিং মলে যাবেন, ওই শপিং মলটা সম্পর্কে আপনি ভালোভাবে অবগত না, যে একতলায় কি আছে, দুই তলায় কি আছে, তিন তলায় কি আছে। আপনি যখন শপিং মলে যাবেন, যাওয়ার পর ওই জায়গায় ম্যাপিং করা থাকে যে একতলায় এটা আছে, দুই তলায় এটা আছে, তিন তলায় এটা আছে। দেন আপনি ম্যাপ দেখে দেখে যাচ্ছেন। বাট সেম সেম ভাবে যদি আপনি ঢাকা শহরে নতুন আসছেন, বা ঢাকা শহরের রাস্তাঘাট সম্পর্কে আপনার আইডিয়া নাই, রাস্তা ভুলে যান, কোথায় কোনটা আছে, এটা আপনারা বুঝতেছেন না। তার মানে কি, আমরা গুগল ম্যাপ আছে যেটা আমরা ম্যাপ দেখে দেখে যাই। তো এই জিনিসটা, এটা ম্যাপ দেখলে আমাদের সময় কম লাগে, ম্যাপ দেখে জাস্ট আমরা নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছে যেতে পারি। ঠিক এই জিনিসটাই হচ্ছে ওয়েবসাইটের ম্যাপ তৈরি করা। ম্যাপ যখন এই রোবট সাইট ম্যাপটা যখন থাকবে, এটা আমাদের সার্চ কনসোল সেট আপ করে সাইট ম্যাপটা সাবমিট করতে হয়। ওই প্রসেসটা আমি দেখাবো। দেন গুগলে রোবট আসবে, আপনার ওয়েবসাইটটা পুরো দেখতে হবে না, শুধুমাত্র সাইট ম্যাপটা দেখলেই যথেষ্ট। কারণ আপনার ওয়েবসাইটের কোথায় কি আছে সাইট ম্যাপে বলা আছে, নির্দেশনা দেওয়া আছে। যার কারণে নতুন ভাবে গুগলকে নির্দেশ দিতে হবে না, সরাসরি সাইট ম্যাপটা দেখে গুগল কি করবে, ইন্ডেক্স করবে। ইন্ডেক্সটা কি, আপনার ওয়েবসাইটটা গুগলে নিয়ে যাবে। আজকে জাস্ট আমি রুলস বলতেছি এবং এই জিনিসগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি, কোনো কাজ কিন্তু দেখাইতেছি না, কোনো কাজ শিখাইতেছি না। বোঝা গেছে? নেক্সট ক্লাস আমি দেখাবো একটা একটা করে কিভাবে করবেন। আচ্ছা, একটু wait। আচ্ছা, তারপর দেখেন, তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স গেল। আমাদের নেক্সট টেকনিক্যাল এর মধ্যে কিছু টেকনিক্যাল ইরো থাকলে থাকতে পারে, কিছু প্রবলেম থাকতে পারে, ওইগুলো টেকনিক্যাল এর মধ্যে কাজ, যেখানে এখানে সবগুলো নাই। বাট আমি আপনাদের ওইটা দেখাবো। যেমন আপনার টেকনিক্যালি প্রবলেম থাকতে পারে একটা ওয়েবসাইটে, আপনার
ইন্টারনাল লিঙ্ক করা নাই, এক্সটার্নাল লিঙ্ক করা নাই, ওইটাও একটা টেকনিক্যালি প্রবলেম। বাট যদি আমি একটা কথা বলছিলাম যে একটা পেজে আমি আসলে ক্লাস নেওয়ার মধ্যে অনেক কথাই বলি যেগুলা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, পরবর্তীতে যখন কোনো ইন্টারভিউতে যাবেন তখন আসলে এগুলো হেল্প করবে। বলেন তো, যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক যদি একটা ওয়েবসাইটে না থাকে, ওই পেজটাকে কি বলে? কে বলতে পারবেন? ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল যদি লিঙ্ক না থাকে তাহলে ওইটাকে কি বলে? যাক, অনেকে মনোযোগী আছে তার মানে, অনেকে পারতেছেন। যে অরফান পেজ, যেটাকে আমরা এতিম পেজ বলি, যার বাবা মা নাই, তাই না? ওকে, অরফান পেজ। কোথায় সার্চ করে আপনি আনেন বললে সার্চ করলে সুবিধা হতো, আপনার লেখাগুলো আমরা পড়তে পারি না। আচ্ছা, আমি তো এখনো কোথাও সার্চই করি নাই। আমি এতক্ষণ ক্লাস নিয়েছি, কোথাও সার্চ করছি কোনো কিছু? ওকে, তার মানে অরফান পেজ, ওই অরফান পেজটাকে ঠিক। আচ্ছা, অরফান পেজ যদি থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন বলেন তো? যদি একটা পেজের অরফান পেজ থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন? কে বলতে পারবেন? অরফান পেজ যদি থাকে তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন ওইটা? বলেন তো। দেখেন, সবকিছু কিন্তু বলে দিতে হয় না, কিছু কিছু বিষয়গুলো আপনারা কিন্তু ধরতে পারছেন, আমি কিন্তু এটা বলি নাই, তাই না? যেন আপনারা বুঝতে পারছেন যে ইউআরএল অ্যাড করতে হবে, ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক অ্যাড করতে হবে, তাইলে অরফান পেজ আর থাকবে না। ধন্যবাদ সবাইকে। তো এই জায়গায় যদি দেখেন যে যে আমাদের নেক্সট যেটা টেকনিক্যাল ইরর থাকতে পারে, নেক্সট যেটা টেকনিক্যাল ইরর থাকতে পারে সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ বা ক্যানিবালাইজেশন, যেটাকে আমরা ক্যানোনিক্যাল বা ক্যানিবালাইজেশন বলি। ক্যানোনিক্যাল বা ক্যানিবালাইজেশনের অর্থ কি জানেন? এর অর্থটা কি? ক্যানিবালাইজেশন, এটার অর্থটা হচ্ছে এরকম। আপনারা তো সবাই জানেন যে ইউনিক কন্টেন্ট এবং প্লাগারিজম কন্টেন্ট কি, এটা তো সবাই বোঝেন, তাই না? ইউনিক অ্যান্ড প্লাগারিজম কন্টেন্ট তো সবাই বোঝেন না? ইউনিক অ্যান্ড প্লাগারিজম কন্টেন্ট বোঝেন তো এটা? আমরা প্লাগারাইজ কন্টেন্ট কি ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি না, তাই না? আমরা ইউজ করতে পারি না। আচ্ছা, কেন? ক্যানোনিক্যাল বা ক্যানিবালাইজেশন যেটা, এটা হচ্ছে নিজেই নিজেকে খেয়ে ফেলা। ক্যানিবালাইজেশন অর্থ এটা যে নিজেই নিজেকে খেয়ে ফেলা, মানে আপনি আপনাকেই খেয়ে ফেলতেছেন। বিষয়টা বুঝছেন এখন? আপনি আপনাকেই খেয়ে ফেলতেছেন। এখন কিভাবে খেয়ে ফেলতেছেন? ওয়েবসাইটের কথায় কেন আসলে এই কথা ক্যানিক্যাল ট্যাগ অ্যান্ড ক্যানিবালাইজেশন? একজনের কন্টেন্ট অন্যজন ইউজ করা যায় না, এটা অপরাধ, এটা আপনারাও জানেন যে ওইটার কমার্শিয়াল রাইট আপনার নাই, সো ওইটাকে আপনি ইউজ করতে পারবেন না, ওইটাকে আপনি ইউজ করতে পারবেন না। এখন ক্যানিবালাইজেশন বা ক্যানোনিক্যাল ট্যাগ নিজেই নিজেকে খেয়ে ফেলা, অর্থাৎ আপনি আপনাকেই, আপনি নিজেই আপনাকে খেয়ে ফেলতেছেন। এখন কথা হচ্ছে এইটা আসলে কন্টেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, যে আমরা অন্যের কন্টেন্ট ইউজ করতে পারি না, বাট আপনি দেখেন একটা কন্টেন্ট রাইট করছেন, ওই কন্টেন্টটা পাবলিশ করছেন, পাবলিশ করা শেষ, এখন ওই কন্টেন্টটা আপনি আবার পাবলিশ করছেন, তার মানে কি আপনি আপনার কন্টেন্ট আবার পাবলিশ করতেছেন। অথবা একটা কিওয়ার্ড আপনি দিয়ে অপটিমাইজেশন করছেন একটা পেজ, আর একটা পেজকে আপনি অপটিমাইজেশন করতেছেন একই কিওয়ার্ড দিয়ে। মানুষ যখন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, আপনার কোন কন্টেন্টটাকে সামনে নিয়ে যাবে গুগল, এটাকে না এটাকে?
গুগল কনফিউশন পড়বে না? তার মানে এটা করা যাবে। এখন কোশ্চেন হচ্ছে আমার কন্টেন্ট আমি বারবার কেন পাবলিশ করব, এই কোশ্চেন আসতে পারে না? এইটা তো আমার প্রয়োজন নাই। বাট অনেক সময় নিজের কন্টেন্ট বারবার পাবলিশ করতে হয়। কেন করতে হয়? দেখেন, আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে যেখানে আপনি শাড়ির বিজনেস করেন। এখন শাড়িটা হচ্ছে তিনটা শাড়ি আনছেন আপনি, তিনটা ক্যাটালগের শাড়ি আনছেন, একই ফেব্রিক একই সাইজ সব এক। পার্থক্য কি? একটা শাড়ি ইয়েলো, একটা শাড়ি ইয়েলো, একটা শাড়ি রেড, আর একটা শাড়ি কি গ্রিন। এখন শুধু পার্থক্য কালার, আপনি তিনটা শো করতে চাচ্ছেন। এখন তিনটা কন্টেন্টে এক, একই শাড়ি একই ফেব্রিক একই সাইজ। এখন কথা হচ্ছে যে আমি যখন এই তিনটা কন্টেন্ট একই সাথে পাবলিশ করব, কন্টেন্ট কিন্তু একই থাকতেছে, তাইলে গুগল কোনটাকে, একই কিওয়ার্ড, গুগল কোনটাকে সামনে নিয়ে যাবে? কোশ্চেন আসে না? মানুষের সামনে কোনটা নিয়ে যাবে? গুগল নিজেও কনফিউশন। বাট এইটা এড়ানোর জন্য গুগলকে ইন্ডিকেটলি বলে দেওয়া যে মানুষ যখন সার্চ করবে এটা নিয়ে যাবা, বাট এই দুইটা নিয়ে যাবে না। এইটার জন্য ইউজ করা হয় ক্যানোনিকাল ট্যাগ। এই ক্যানোনিকাল ট্যাগ আমরা কিভাবে ইউজ করি এর পরের ক্লাসে আমরা ক্যানোনিকাল আমরা দেখব। ওকে। ওকে। তো এই জায়গায় আর একটা নাই দেখতেছি, আর একটা নাই, সেটা হচ্ছে উম সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে স্কিমা মার্কআপ। কিবোর্ড কয়েকটা থাকার কারণে একসাথে দেখে কাজ করতেছি না করতেছি নিজে এলোমেলো করে বলতেছি। স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপ, স্কিমা মার্কআপ হচ্ছে গুগলকে স্কিমা ডট ওআরজি তে যদি যান, আমরা স্কিমাটা আসলে বিভিন্ন ধরনের আছে। আমরা স্বাভাবিকভাবে জ্যাসন এলডি স্কিমাটা ইউজ করি। স্কিমা বলতে এটা বোঝায় যে আমাদের এই স্কিমাটা মাধ্যমে আমরা গুগলকে ইন্ডিকেটলি বলতে পারি। যেমন আমরা যখন এখানে লিখবো যে রেস্টুরেন্ট নিয়ার মি, রেস্টুরেন্ট নিয়ার মি, এই স্কিমা মার্কআপ করার মাধ্যমে এই জিনিসটা আপনার সামনে দেখবেন যে যত কাছের হোটেলগুলো সব আপনার সামনে চলে আসতেছে, রেস্টুরেন্ট গুলো। বোঝা গেছে? আবার যদি দেখেন কোনো একটা কিছু যে হোটেল নিয়ার মি, হোটেল নিয়ার মি, আপনার সাথে কাছে যেগুলা, যে হোটেল রহমানিয়া, হোটেল আল মক্কা, হোটেল গ্র্যান্ড গ্র্যান্ড সার্কেল, আমার কাছে যেটা একদম কাছে কাছে যেগুলা, ওই হোটেলগুলো আমাকে সাজেস্ট করতেছে। কিভাবে সাজেস্ট করতেছে? কিভাবে সাজেস্ট করতেছে? কারণ এগুলো আসলে স্কিমা মার্কআপের মার্কআপের উপরে ডিপেন্ড করে। স্কিমাটা শুধু এটা না, আপনি যদি দেখেন যে উম, আপনার কন্টেন্টটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, এইটা কি সার্ভিস, এইটা ব্লগ, এইটা প্রোডাক্ট, এইটা রেস্টুরেন্ট, এইটা কোর্স, তাইলে আপনি যদি এই স্কিমাটা করে দেন যে কোনো একটার উপর, তাইলে ঠিক ওই টার্গেটেড অডিয়েন্সের কাছে চলে যাবে। এগুলো এখন বুঝতে পারবেন না, সারাদিন বলে বুঝতে পারবেন না, একদম ডিরেক্ট লাইভ না দেখলে। তো এখন বুঝতে হবে না। অ্যান্ড ওয়েবসাইট স্পিড, ওয়েবসাইট স্পিড, দেখেন আমি যেমন এই ওয়েবসাইটটা দেখেন, এটা এটা আমার এটা আমার নিজস্ব ওয়েবসাইটই। আমি যদি এটা দেখাই, ওয়েবসাইটের স্পিডটা যদি দেখেন, যে ওয়েবসাইটের স্পিডটা সব এক থাকে না। এটা যদি দেখতেছেন যে আমরা, আপনারা দেখতেছেন যে যখন আমি ক্লিক করতেছি সাথে সাথে এটা লোড হচ্ছে, তার মানে কি এইটার ওয়েবসাইটের স্পিডটা অনেক বেশি। দেখেন আমি যখন কন্টেন্টে ক্লিক করতেছি সাথে সাথে হচ্ছে লোড হচ্ছে, তার মানে কি এটার স্পিডটা ভালো। আবার যদি দেখেন, যদি কিছু কিছু ওয়েবসাইটে যাবেন দেখবেন যাচ্ছে যাচ্ছে না। আমি ক্লিকবাজে গেলাম, ওকে, এত বড় একটা ওয়েবসাইট তাই না, আমি এখান থেকে স্কোর দেখবো, দেন হচ্ছে এখান থেকে আমি কি করতেছি, এখান থেকে আমি এটা দেখতেছি, বাট ক্লিক করার সাথে সাথে রান হচ্ছে না। এগুলা ওয়েবসাইট স্পিডের কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো থাকে, ইউজাররা এখানে ভালো ফিল করে, যেটা গুগলের কাছে ভালো, যার কারণে ওয়েবসাইট স্পিডটাও
গুগল সার্চ রেজাল্টের সাথে বা র্যাঙ্কিং এর সাথে কানেক্টেড অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি। এটা 2024 সালে এসে চিন্তা করতে হবে না, কারণ প্রত্যেকটা ডেভেলপার জানে এখন মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। এগুলো আমরা আগে দেখতাম যখন আমরা কিছু কিছু ওয়েবসাইটে আমরা মোবাইল দিয়ে যেতে পারতাম না, আবার মোবাইল দিয়ে গেলেও গেলেও কন্টেন্টটা বড় বড় দেখা যাইতো। এখন মোবাইলের জন্য আলাদাভাবে অপটিমাইজেশন করা হয়। বোঝা গেছে? অ্যান্ড 404 ইরোর কি? 404 ইরোরটা হচ্ছে যখন 404 ইরোরটা কখন হয়, একটা পেজ যখন ইন্ডেক্স হয় ওইটা গুগলের কাছে, গুগলের সাথে কানেক্টেড হয়ে যায়, যেটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে। এখন কোশ্চেন আর একটা, কোশ্চেনটা হচ্ছে এই পেজটা ইন্ডেক্স আছে, এই পেজটা ইন্ডেক্স আছে, এই ইউআরএলটা ইন্ডেক্স আছে। এখন কথা হচ্ছে যে আমি যদি এইটা গুগলে ইন্ডেক্স আছে, সো আমি যদি কি করি, এই পেজটাকে যদি আমি কোনো কারণে যদি আমি ডিলিট করে দেই এখান থেকে, এটা গুগলে থাকবে কি না? কে বলতে পারবে বলেন? গুগল এটা সার্চ রেজাল্টে আছে, গুগলের ডাটাবেজে আছে। যেমন আহ, না ওইটা আসলে দেখেন, হেদায়েত এসইও এক্সপার্ট লিখে যখন আমি সার্চ করছি, এটা কিভাবে আসলো? এটা এটা আসলে জিএমবির মধ্যে পড়ে। এটা জিএমবি, গুগল মাই বিজনেস এর কারণে এটা আসলো। এটা ম্যাপ 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 সেটআপ। আচ্ছা, তো আপনি দেখতেছেন যে আমি কিন্তু এই কন্টেন্টটা ডিলিট করে দিছি অনেক আগে, ছিল এই ব্লগারে, এটা ফ্রিতে ছিল। এই কন্টেন্ট আমি ডিলিট করে দিছি। তাইলে কি গুগলে আছে? আমি কিন্তু ডিলিট করে দিছি কিন্তু গুগলে আছে। যদিও গুগল এটা শো করবে না, যদিও গুগল এটাকে শো করবে না। আমি যদি এখানে ক্লিক করি, ওই জায়গায় কন্টেন্ট নাই, ব্লগ অপসারণ করা হয়েছে, বাট গুগল রেজাল্টটা আছে। তার মানে গুগলে কিন্তু ওইটা ইন্ডেক্স থাকা মানে গুগলে থাকবে। যদি এইরকম হয়, এটা ওয়েবসাইটের জন্য একটা খারাপ দিক যে আপনার ইউআরএলটা ইন্ডেক্স আছে বাট কন্টেন্টটা নাই, যার কারণে ওইটা নট রিচড অ্যান্ড বিভিন্ন কারণে 404 ইরর হয়। এইটা 404 ইরর হয়। আল্লাহ হাফেজ। ওকে। আচ্ছা, তাইলে এইটা 404 ইরর হয়ে গেছে। কেন ইরর হয়ে গেছে বলেন তো? কারণ এইটা আমার কন্টেন্টটা ডিলিট করা হয়েছে, কোনো কারণে রিমুভ করা হইতে পারে। এটা একটা ওয়েবসাইটের জন্য বড় একটা প্রবলেম, একটা কমন ইস্যু, এটা আমাদের জানাই লাগবে। এইটা আমরা কিভাবে ঠিক করতে পারি? এক হচ্ছে লিঙ্ক রিমুভালের মাধ্যমে আমরা গুগলকে রিকোয়েস্ট করে রিমুভ করতে পারি লিঙ্কটা। সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে আমরা অন্য একটা পেজের সাথে রিডাইরেক্ট করতে পারি, যেটাকে বলা হয় 301। 301 হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট। 301 মানে আমি অন্য একটা পেজের সাথে, যখন এই পেজের সাথে আমি রিডাইরেক্ট করব, এই পেজে কেউ আসতে চাইলে ওই পেজে নিয়ে যাবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। 301 হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট বলা হয়। আর 302 বলতে এটাকে বলা হয় টেম্পোরারি রিডাইরেক্ট। ওকে, এগুলো আপনারা 5xx ইরোর, এটা হচ্ছে সার্ভার ইরোর। গুগল সার্চ কনসোল এটা একটা টুলস, এটা আমরা সেট আপ করে দেখবো। এটা গুগলের একটা ফ্রি টুলস, এবং এই ফ্রি টুলসটা কিভাবে ইউজ করে ওইটা আমরা দেখবো, এবং এই ফ্রি টুলসটা কিভাবে সেট আপ করতে হয় ওইটা আমরা দেখবো। গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে কোথা থেকে ভিজিটর আসতেছে, কোথা থেকে কি আসতেছে, এই গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে এটা আসলে আসলে অতিরিক্ত ঠান্ডা লাগছে, যার কারণে কথা বলতে বলতে মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স সেটআপ ওইটা আমরা দেখবো। এন্ড ব্রকেন লিঙ্ক ফিক্স, ব্রকেন লিঙ্কটা কি এটা আপনারা বুঝতে পারবেন, এখনই বুঝতে পারবেন। ব্রকেন লিঙ্কটা হচ্ছে একটা কন্টেন্টে, একটা কন্টেন্টে আমরা দুইটা লিঙ্ক অ্যাড করি। কি কি লিঙ্ক অ্যাড করি? একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল। ওকে, কি কি লিঙ্ক অ্যাড করি? ইন্টারনাল এবং এক্সটার্নাল। এখন কথা হচ্ছে
যখন আপনি ইন্টারনাল লিঙ্কটা অ্যাড করলেন, ওই যে একটা কথা বললাম, একটা পেজ আপনি ডিলিট করে দিচ্ছেন, বাট ওই পেজটা কোনো একটা সময় আপনি ইন্টারনাল লিঙ্ক হিসেবে অ্যাড করছেন, তাইলে এই লিঙ্কটা কি তাজা আছে না মরে গেছে বলেন তো? এগুলো টেকনিক্যালি একটু যদি চিন্তা করেন ডিপলি, একদম, কি রে ক্লাসে জয়েন করলো 120 জন, ক্লাসে আসে আছে 101 জন, সবাই কি ঘুমায় গেছে? ওই লিঙ্কটা কিন্তু তাজা নাই, মরে গেছে, ডেট। কারণ এই লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কে যাবে, বলেন তো? বোঝেন নাই? আপনার একটা পেজের নাম এ পেজ, একটা পেজের নাম বি পেজ, আর একটা নাম সি পেজ। এখন এ পেজের লিঙ্কটা আপনি ইন্টারনাল লিঙ্ক হিসাবে এই বি পেজে লিঙ্ক করছেন, কিন্তু এ পেজটা আমি ডিলিট করে দিচ্ছি। তার মানে কি বি পেজে যে এ পেজের লিঙ্ক আছে, এ পেজে ক্লিক করলে কি বি পেজে যাবে নাকি? সরি, হ্যাঁ হ্যাঁ, এ এ পেজে ক্লিক করলে কি এ পেজে যাবে? যাবে না। কেন যাবে না? কারণ এটা ডিলিট করা হয়েছে। তাহলে এই লিঙ্কটা কি হয়েছে? ভেঙে গেছে, যেটাকে বলা হয় ব্রকের লিঙ্ক। এটা ফিক্স করতে কি করতে হবে? এটা ফিক্স করতে আমাদের আমাদের কি করতে হবে বলেন, আপনারাই বলেন। 301 রিডাইরেক্ট করতে হবে, তা তো বুঝলাম, বাট 301, নো, 301-এর মাধ্যমে ঠিক করা যাবে, বাট না, এটা লিঙ্ক, রাইট, লিঙ্ক, লিঙ্ক অন্য লিঙ্ক অ্যাড করতে হবে, লিঙ্ক চেঞ্জ করতে হবে, ওইটা বাদ দিয়ে নতুন লিঙ্ক অ্যাড করতে হবে। একটু বুঝতে প্রবলেম হচ্ছে আপনাদের, তাই না? আমি কিন্তু আসলে আজকে আমি কোনো কিছু শিখালাম না, শুধু দেখালাম যে আসলে টেকনিক্যাল ইস্যুগুলা কি, নামগুলা কি, যেটা যেটা নাম তাদের সাথে পরিচয় করে দিলাম, আর কিছুই করি নাই। কিন্তু এই কথাগুলো যদি বুঝতে পারেন, পরবর্তীতে সব কাজই আপনার জন্য সহজ হবে, না বুঝতে পারলে কঠিন হবে। আচ্ছা, একটু ওয়েট। ওকে, ক্লাসগুলো ভিডিও কোথায় পাবো? হ্যাঁ, এই এক কথা আমি আর বারবার বলতে পারবো না ভাই। এই ক্লাসের ভিডিও এই গ্রুপে ফিচারে চলে গেলি তো আপনারা পান। এতবার আমি সেই কবে থেকে বলতেছি ক্লাসের ভিডিও কোথায় পাবেন, ক্লাসের ভিডিও কোথায় পাবেন। ওই সেম সেম কথাটা আজকে বলতেছেন। স্ক্রিনশট কিভাবে দেবেন? লাইট শুট ডাউনলোড করে নেবেন, গুগলে গিয়ে লাইট শুট ডাউনলোড করে দেবেন। লাইট শুট দুই ভাবে ডাউনলোড করতে পারবেন। এই ছোট ছোট প্রবলেম গুলা, শোনেন আমি বলি, একজন মেন্টরের উপর 100% সবকিছু ভরসা করবেন না, আর সবগুলা সাপোর্টও নেওয়ার চেষ্টা করবেন না। কি কেন? আসলে আগে একটা সময় ছিল যখন স্টুডেন্ট অনেক কম ছিল, বাট এখন প্রায় 5000-এর উপরে চলে গেছে। আমার ফোনে আমার মনে হয় 24 ঘন্টায় ঘুম পাচ্তেছি তাও ফোন আসতেছে, মেসেজ আসতেছে, মানে অলওয়েজ আসতেছে তো আসতেইছে। যেমন এই যে কথাটা বললেন যে স্ক্রিনশটটা নেব কিভাবে, এই ছোট ছোট প্রবলেম গুলা সবসময় ইউটিউব গুগলের হেল্প নেবেন। একদম স্মল যেগুলো প্রবলেম, যে এইটা আমি সমাধান করব কিভাবে, এইটা আমি সমাধান, ঠিক আছে, যেগুলো আহ আপনার কাজ রিলেটেড প্রবলেম, যেগুলো পারতেছেন না তার জন্য আমি আছি, এগুলো আপনারা, যে আমি কিভাবে স্ক্রিনশট নেব কম্পিউটারে। আচ্ছা যাই হোক, আপনারা এই যে গুগলে গিয়ে লাইট শুট লিখে সার্চ করবেন,
লাইট শুট। লাইট শুট ডাউনলোডে গেলে আপনারা এই লাইট শুটের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। LIGHTSSOOT, দেন হচ্ছে দেখেন এই ডাউনলোড ফর উইন্ডোজ, আর যাদের ম্যাক আছে ম্যাক, ম্যাক বলতে যারা অ্যাপলটা ইউজ করেন, তো ডাউনলোড ফর ম্যাক, এটা আপনারা ইনস্টল করে, এটা ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনার ওই নিচের একটা আইকন আছে, নিচের একটা আইকন আছে। হুম, এই নিচের এই আইকনের মধ্যে লাইট শুটটা চলে যাবে, এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন, এই যে পাতার মতো। এটা একটা ওয়ে। আর একটা আছে, ব্রাউজার থেকে আপনি এখানে সার্চ করবেন যে লাইট শুট, লাইট শুট এক্সটেনশন, এটা ক্রোমের সাথে থাকবে। এই যে লাইট শুট এক্সটেনশনটা, এখান থেকে আপনারা কি করবেন, যেটা করবেন এই এখানে রিমুভ, আমি রিমুভ করে দিই আগে, এভাবে থাকবে, অ্যাড টু ক্রোম। দেখছেন কমেন্ট করতেছে, আমাদের তো 1 মাস হয়েছে, এখন আর্ন করবো কিভাবে? আপনি কতটুকু, ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে আসলে, আমি প্রথমেই বলছি যে আমাদের ড্রিমল্যান্ড আইটিতে যতজন মেন্টর আসছেন এবং যত ক্লাস হয়, তার থেকে আমি একটু ডিফারেন্ট টাইপের ক্লাস নিই। আমি সবসময় আগে চেষ্টা করি, যেহেতু আমি এই সেক্টরের সাথে প্রায় 5-6 বছর ধরে আছি, সো আমি জানি যে সত্যিকারের অর্থে স্কিল অর্জন না করে মার্কেট প্লেসে যাওয়াটা সব থেকে বোকামি, বুঝছেন? তো কাজটা না শিখে আমি আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যেতে পারবো, এটা ব্যাপার না, আমার কাছে ব্যাপার না। আমি যে কোনো টাইমে আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যেতে পারবো, মার্কেট প্লেসে ক্লাস নিলেই তো শেষ, তাই না? বাট কাজটা শিখে যদি মার্কেট প্লেসে না যায়, এটা হচ্ছে সব থেকে একজন ফ্রিল্যান্সারের জন্য বড় বোকামি। এই জন্য স্কিলটা অর্জন ভালোভাবে করেন, আর্নিং এর পিছনে না ছুটে কাজ শেখার পিছনে ছোটেন, তাইলে সব থেকে ভালো কিছু করতে পারবেন। দেখেন শেখার জন্য কতজন কত কি করতে পারে। আমি আমি গ্রামে ছিলাম যখন, ওইটা আলাদা বিষয় ছিল। আমি যখন ঢাকায় আছি, জাস্ট শেখার জন্য 4টা ছেলে, এটা বিভিন্ন জায়গা থেকে আসছে, একজন হচ্ছে কুমিল্লা থেকে, একটা হচ্ছে চট্টগ্রাম থেকে, আর একজন হচ্ছে আপনার নারায়ণগঞ্জ থেকে। ওনারা এই জায়গায় শুধুমাত্র থাকে জাস্ট ওনাদের প্রবলেম এবং কাজটা শেখার জন্য। ওনারা কিন্তু আর্নিং করতে আসে নাই, ওনারা আমার থেকে আর্নিং করতে আসে নাই, বা কোনো কিছুর জন্য আর্নিং করতে আসে নাই, জাস্ট কাজ শেখার জন্য এবং কিছু পরামর্শ নেওয়ার জন্য ওনারা এখানে থাকে। তো শেখার দিকে মনোযোগ দেন। তো শেখার ইন্টেনশনটা যতদিন থাকবে ততদিন আপনি ভালো কিছু করতে পারবেন। আর শেখাটা আপনি দুর্বল ভাবে শিখলেন, আর্নিং এর পিছনে দৌড়ালেন, জীবনও পারবেন না। হয়তো কিছু আর্নিং করতে পারবেন, পরবর্তীতে আপনি নিজেই থমকে যাবেন। তো এখানে দেখেন, আমি এখান থেকে এই যে লাইট শুটটা আমি পিন করে নেব, উপরে থাকবে এই পাতার মতো, দেন এখান থেকে ক্লিক করে আমি স্ক্রিনশট এখান থেকে নিতে পারবো। বোঝা গেছে? গত ক্লাসে একটা প্রবলেম ছিল, টেবল অফ কন্টেন্ট। টেবল অফ কন্টেন্টটা কি? টেবল অফ কন্টেন্টটা হচ্ছে, টেবল অফ কন্টেন্টটা কি শোনেন, টেবল অফ কন্টেন্টটা হচ্ছে, দেখেন আমি যদি আপনাদের আহ এই জিনিসটা বোঝাই, টেবল অফ কন্টেন্ট হচ্ছে একটা কন্টেন্টের, আরো সহজভাবে যদি বুঝতে চান, টেবল অফ কন্টেন্ট যে আপনি যখন একটা বই পড়েন, ইংলিশ বই পড়তেছেন, বইটা খোলার পর আপনাকে যদি বলা হয় যে এই বইয়ের টেন্স কোথায় আছে, এই বইয়ের হচ্ছে প্রিপজিশন কোথায় আছে, ফ্রেজ আইটেমস কোথায় আছে, তারপর কি এই বইয়ের হচ্ছে আপনার মানে প্রত্যেকটা অধ্যায় তো আলাদা আলাদা আছে, তাই না? পাংচুয়েশন কোথায় আছে, এই জিনিসগুলা সব কিন্তু আলাদা আলাদা। আমরা সব থেকে তাড়াতাড়ি বের করতে পারবো কখন, বলেন তো? ওই বইয়ের কোন পৃষ্ঠায় কি আছে কখন বের করতে পারবো? আপনার বইয়ে কোথায় কি আছে কখন বের করতে পারবো সঠিকভাবে? রাইট, সূচি দেখে, তাই না? তার মানে কি, এই গুগল এইটাকে খুব বেশি ভালোবাসে, টেবল অফ কন্টেন্ট। ওইটার মাধ্যমে একটা কন্টেন্টের থিম দেওয়া, যে আমরা দেখেন যখন যারা সৃজনশীল পড়ছেন বা সৃজনশীল আমরা যখন লিখছি, বা সৃজনশীল বাদ দেন, এমনিতেই নর্মালি কোশ্চেন,
একটা কোশ্চেনের আমরা যখন লিখি যে এইটার হচ্ছে সারাংশ লিখতে গিয়ে আমরা আগে কি লিখি বলেন তো? আমরা আগে পয়েন্ট লিখি, পয়েন্ট লিখি না? আমরা আগে পয়েন্ট লিখি, পয়েন্ট গুলো লিখলাম। লেখার পর ওই পয়েন্টের আমরা কি করি, ওই পয়েন্টের বিস্তারিত লিখি। যেন যেন এটা কেন আমরা লিখি বলেন তো, এরকম করি না? পয়েন্টের বিস্তারিত লিখি। ওকে। আমি, ও আচ্ছা, কমেন্ট সবাই পড়তেছেন। আচ্ছা, দেখেন এই জিনিসটাই, যে একটা কন্টেন্টের যদি টেবল অফ কন্টেন্ট বলতে এটা সূচির মতো, যেমন এই ওয়েবসাইটে এরকম ছিল না, আমি আমি টেবল অফ কন্টেন্ট বসাইছি, আমি নিজে ডিজাইন করে এটা আবার নতুন করে আবার কেন বসালাম, কারণ এটা সার্চ ইঞ্জিনের কাছে ভ্যালুয়েবল। এই যে কন্টেন্ট, এটা সম্পূর্ণ বলা আছে, তারপর এখানে আমি কি করছি দেখছেন, শপিফাই এসিওর মধ্যে কি কি থাকবে, এই যে একটা সূচিপত্রের মতো, এটাকে বলা হয় টেবল অফ কন্টেন্ট। এইটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে, এই প্রবলেমটা হলেও আপনাদের প্রবলেম নেই, বুঝছেন এখন ও টেবল অফ কন্টেন্টটা কি? আহ হাইড করা হয়েছে, আর দেখতে পারবে না। কালকে শুক্রবার, কালকে কোনো সাপোর্ট ক্লাস, কোনো ক্লাসই নাই। ওকে, যাক, শেষ পর্যন্ত 100 জন ক্লাস করছে তাই না? 100 জন না, 99, 99 জন ক্লাস করছে। হুম। ক্লাস করেন, ক্লাস লাইভে এসে করেন, না বুঝলে আমাকে সাপোর্ট ক্লাসে বলেন। হ্যাঁ আমি কিছু, আহা, এতদিন এইচএসসি পরীক্ষা ছিল আপনার, একটা ক্লাস করেছিলাম বা, ক্লাসগুলো দেখেন। সামনে কমবে, সামনে কমবে। ওই যে আসলে বললাম না যে, শোনেন, ওই যে হাই স্কুলে বাদ দেন, যখন বিবিএ তে আমি ভর্তি হলাম, আজিজুল হক কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, 270 জন ভর্তি হয়েছিলাম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ফোর্থ ইয়ারে এসে ফোর্থ ইয়ারে এসে আমরা ক্লাস করছি 105 জন। ক্লাস তো হয়নি তেমন, তবে 105 জন ফোর্থ ইয়ারে এসে প্রমোটেড হয়েছে, আর সব আনপ্রমোটেড। এবং এই 105 জনের মতো আমরা আমরা শেষ ইয়ারে এসে আমরা বের হলাম কয়জন? মাত্র 56 জন, 56। মানে সব কিছুতে পাশ করে আমরা বের হয়েছি। আরগুলা কই? আরগুলা সব চলে গেছে। এটা সব জায়গায়, ভালো খারাপ অ্যান্ড হচ্ছে আহ মনোযোগী অমনোযোগী, এবং ডেডিকেটেড আনডেডিকেটেড। এইটা সেই ছোটবেলা থেকে যখন প্রাইমারি স্কুলে পড়ছি তখনও দেখছি। আমি নিজেও হচ্ছে ফাঁকিবাজ ছিলাম, ক্লাস ফাঁকি দিছি সবসময়। তো হচ্ছে এরকম সবার মধ্যে আবার অনেকেই ছিল অনেক অনেক মনোযোগী। আমাদের ছিল শুধু খেলার প্রতি হচ্ছে আগ্রহ, খেলাধুলা, ক্রিকেট খেলা, স্কুল ফাঁকি দিয়ে চলে যেতাম খেলাধুলা করতে। তো এই রকমের মধ্যে আসলে সব কোয়ালিটিরই থাকে। তো আমাদের এটাতেও থাকবে, ক্লাস করবে করবে না সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত ইনশাল্লাহ যতজন থাকে, আমি আশাবাদী যে সবাই ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। আমার স্টুডেন্ট যারা আছেন অনেক বড় বড় জব করতেছে ইন্টারন্যাশনাল, এবং বাংলাদেশে অনেক বড় বড় জব করতেছেন। আমার সাথে মোটামুটি যারা ভালো ভালো কাজ করে সবার সাথে কন্ট্রাক্ট হয়, এমন না যে কন্ট্রাক্ট হয় না, এবং দেখা সাক্ষাৎ হয়। তো আলহামদুলিল্লাহ, যে আমার মনে হয় যে আপনারা যারা থাকবেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আমি আশা করি যেখান থেকে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন, এবং যেটা শিখবেন একদম লিগ্যাল কাজ, অ্যান্ড যেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলেন, ইন্টারন্যাশনালি জবগুলোতে আপনি অনায়াসে ভালোভাবে কাজ করতে পারবেন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এমনিতেই কথা বলতে পারতেছি না, সবাই ভালো থাকবেন।